দর্শক, আগামীকাল ভোরে যেহেতু বাংলাদেশ একটি প্রস্তুতি ম্যাচ খেলবে এবং সেই প্রস্তুতি ম্যাচ এর পর বাংলাদেশ কিন্তু প্রথম ওয়ানডে খেলবে আগামী সোমবার। তো সবকিছু মিলিয়ে বাংলাদেশ নিউজিল্যান্ড সফরটা শুরু করতে যাচ্ছে খুব শীঘ্রই। ইতিমধ্যেই তো দল অবশ্যই অবস্থান করছে, আপনারা নিশ্চয়ই জানেন, নিউজিল্যান্ডে। তো পরিসংখ্যানিক বিচার বিশ্লেষণে আসলে কি অবস্থা রয়েছে আমাদের এই নিউজিল্যান্ড সফরের ক্ষেত্রে, অর্থাৎ নিউজিল্যান্ডের মাটিতে বাংলাদেশের পরিসংখ্যানটা কেমন, বাংলাদেশের কোন ব্যাটসম্যানরা ভালো করেছেন কিংবা কোন বোলাররা ভালো পারফরমেন্স করেছেন, এ জাতীয় যে কিছু পরিসংখ্যান রয়েছে সেই পরিসংখ্যানের পাতা ঘেটে আমরা একটু দেখে নেব। আর এই দেখে আসার মাঝখানে আমরা হয়তো বুঝতে পারবো যে আমাদের দলে যে সকল প্লেয়াররা রয়েছেন তারা আসলে এই সফরে কতটুকু কার্যকারী হতে পারবেন। আমরা একটু আমার পেছনে যে বড় পর্দা রয়েছে আমি সেই পর্দায় যেতে চাচ্ছিলাম। আমরা যদি একটু ওয়ানডে পরিসংখ্যানের দিকে তাকাই, প্রথমে যেহেতু আমাদের ওয়ানডে সিরিজটি রয়েছে, এখন পর্যন্ত নিউজিল্যান্ডের মাটিতে বাংলাদেশ 7টি ওয়ানডে খেলেছে এবং সেই 7টি ওয়ানডের ভেতরে কিন্তু এখন পর্যন্ত বাংলাদেশ কোনো ওয়ানডেতে জয় পায়নি, পুরোপুরি সবগুলো ম্যাচেই তারা কিন্তু হেরেছে। এটি হচ্ছে গিয়ে ওয়ানডের পরিসংখ্যান। এরপরে যদি আমরা আবার টি-20 পরিসংখ্যানে যেতে চাই, টি-20তে অবশ্য খুব একটা বেশি ম্যাচ খেলা হয়নি। আমরা যতদূর জানি যে হ্যামিল্টনে একটি টি-20 ম্যাচ খেলা হয়েছিল এবং সেখানে সেই একটি ম্যাচেই বাংলাদেশ হারের স্বাদ পেয়েছিল। জয়, টাই, পরিত্যক্ত এসব কোনো কিছুই হয়নি, অর্থাৎ শতভাগ হারের রেকর্ড এখন পর্যন্ত নিউজিল্যান্ডের মাটিতে রয়েছে ওয়ানডে এবং টি-20তে। এটি হচ্ছে গিয়ে আমাদের কাছে এখন পর্যন্ত যেটি পরিসংখ্যান রয়েছে দলীয় পারফরমেন্সের বিচারে নিউজিল্যান্ডের মাটিতে, সেটি আমরা দেখলাম। এরপরে যদি একটু ব্যক্তিগত পারফরমেন্সের কথা বিবেচনা করি তাহলে সেটা আমরা কি দেখতে পাই? ব্যাটিং এর ক্ষেত্রে আসলে বাংলাদেশ দলে এখন যারা যারা রয়েছেন নিউজিল্যান্ডের মাটিতে তাদের পারফরমেন্স কেমন, সেদিক থেকে যদি আমরা বলতে চাই তাহলে আমরা আবারও আপনাদেরকে একটু নিয়ে যাচ্ছি সেই পরিসংখ্যানের পাতায়। মাহমুদুল্লাহ রিয়াদের নামটা এখানে সবার আগে চলে আসে। হ্যামিল্টনে গত বিশ্বকাপের সেই মানে রিমার্কেবল একটা ম্যাচ নিশ্চয়ই আপনার মনে আছে, আপনাদের সবারই মনে আছে, মনে থাকারই কথা। 13ই মার্চ যিনি সেই ইনিংসটা খেলেছিলেন, ব্যাক টু ব্যাক সেঞ্চুরি করেছিলেন। এর আগের ম্যাচে ইংল্যান্ডের বিপক্ষে সেঞ্চুরি করেছিলেন, নিউজিল্যান্ডের বিপক্ষেও সেই সেঞ্চুরিটি করেছিলেন। 128 রানের অপরাজিত একটি ইনিংস খেলেছিলেন 125 বলে। অর্থাৎ মাহমুদুল্লাহ রিয়াদ কিন্তু এখন পর্যন্ত আমরা দেখেছি বিপিএলেও তিনি ফর্মে থেকেছেন, খুলনা টাইটান্সের অধিনায়কত্ব করেছেন, যথেষ্ট পরিমাণ কি বলা যায় ফর্মে থাকা একজন ক্রিকেটার। আমার কাছে কেন জানি মনে হচ্ছে, বা দর্শকরা হয়তো আপনারাও নিশ্চয়ই বুঝতে পারবেন যে এই মাহমুদুল্লাহ রিয়াদ হয়তো এই সিরিজেও যথেষ্ট পরিমাণ ভালো খেলবেন। এরপরে যদি আমরা আরেকটু ভালো করে দেখতে চাই, সেটি হচ্ছে গিয়ে ইমরুল কায়েসের একটা সেঞ্চুরি রয়েছে। অর্থাৎ নিউজিল্যান্ডের মাটিতে বাংলাদেশের ব্যাটসম্যানরা যে দুটো সেঞ্চুরি করেছে, মাহমুদুল্লাহ রিয়াদ তার মাঝখানে একজন এবং দ্বিতীয় জন হচ্ছেন গিয়ে ইমরুল কায়েস। তিনি 101 রানের একটি ইনিংস খেলেছিলেন আজ থেকে প্রায় 6 বছর আগে, 2010 সালের 11ই ফেব্রুয়ারি। 108 বল তিনি মোকাবেলা করেছিলেন এবং 101 রান তিনি করেছিলেন। অর্থাৎ বোঝাই যাচ্ছে যে ইমরুল কায়েসও যেহেতু এখন দলে রয়েছেন, তার কাছ থেকেও কার্যকরী কিছু ইনিংস আমরা প্রত্যাশা করতে পারি। এরপরে কারা আছেন বাংলাদেশ দলের অভিজ্ঞ ব্যাটসম্যানদের তালিকায় কিন্তু আরো অনেকেই রয়েছেন। আমরা এই ইনিংসটার পরে অন্য যিনি রয়েছেন তার ইনিংসটার দিকে একটু তাকাতে চাচ্ছিলাম। আমরা দেখতে পাচ্ছি তিনি হচ্ছেন গিয়ে মুশফিকুর রহিম। ডুনেডিনে তিনি খেলেছিলেন আজ থেকে সেই 6 বছর আগে 8ই ফেব্রুয়ারি। 86 রানের একটি ইনিংস খেলেছিলেন 107 বল খেলে এই নিউজিল্যান্ডের বিপক্ষে। অর্থাৎ আমরা কিন্তু সবসময় জানি যে নিউজিল্যান্ডের মাটিতে রান করাটা কিন্তু অনেক বেশি পরিমাণ দুরূহ, অনেক বেশি ফাস্ট ব্যাটিং ট্র্যাক, অনেক বেশি উইকেটে পেস সহায়ক হয়ে থাকে। তো সেক্ষেত্রে আসলে বোলারদেরকে ফেস করে, ট্রেন বোল্ট কিংবা টিম সাউদির মতো বোলারদেরকে ফেস করে খেলাটা খুব কঠিন। কেন জানি মনে হচ্ছে এরা যদি ভালো করেন তাহলে অবশ্যই সেটি ভালো হবে। এরপরে আমরা জানি যে তামিম ইকবাল রয়েছেন বাংলাদেশ দলের সবচাইতে ড্যাশিং ব্যাটসম্যান যাকে বলা হয়, অভিজ্ঞ ওপেনার যাকে বলা হয়। এখন পর্যন্ত টি-20 ফরম্যাট বলেন কিংবা ওয়ানডে ফরম্যাট বলেন, ওয়ানডেতে তো তিনি সর্বোচ্চ রান সংগ্রাহক বাংলাদেশ দলের হয়ে। তামিম ইকবাল তিনি আজ থেকে সেই 6 বছর আগেই ফেব্রুয়ারির 5 তারিখে 62 রানের একটি ইনিংস খেলেছিলেন 69 বলে। সেটি হচ্ছে গিয়ে নিউজিল্যান্ডের নেপিয়ারের উইকেটও কিন্তু অনেক পেস বান্ধব, সেখানে তিনি এই সংগ্রামী একটা ইনিংস খেলেছিলেন। সৌম্য সরকার অনেকটা অফ ফর্মে রয়েছেন, আমরা সবাই জানি। সেই অফ ফর্মে থাকা মানুষটি কিন্তু আমরা দেখেছি যে খুব রিসেন্টলি গত বিশ্বকাপে আমরা দেখেছিলাম যে ওই মাহমুদুল্লাহ রিয়াদ যেদিন একটা ভালো ইনিংস খেলেছিলেন, সেঞ্চুরি করেছিলেন নিউজিল্যান্ডের বিপক্ষে সেই হ্যামিল্টনে, তিনি কিন্তু 51 রান করেছিলেন 58 বল খেলে। তামিম ইকবাল বাংলাদেশের অভিজ্ঞ ব্যাটসম্যান, একটু আগে আমরা তার কথা বলেছিলাম। তিনি আরো একটি ভালো ইনিংস খেলেছিলেন, 50 রানের একটি ইনিংস খেলেছিলেন 66 বলে অকল্যান্ডে। সেটি একেবারে তার ক্যারিয়ারের শুরুর দিককার কথা, সেটাও হতো এই ডিসেম্বরের দিকেই। 16ই ডিসেম্বর তিনি খেলেছিলেন 2007 সালে অকল্যান্ডে। অর্থাৎ আমার কাছে কেন জানি মনে হচ্ছে যে
বাংলাদেশ যদি চায় বা বাংলাদেশের ব্যাটসম্যানদের যে প্রতিভা রয়েছে তাতে তাদের কাছ থেকে ভালো ইনিংস আমরা এখন পর্যন্ত অবশ্যই প্রত্যাশা করতে পারি। বোলিং এর দিকে একটু যেতে চাচ্ছি যে কোন কোন বোলাররা আসলে ভালো পারফরমেন্স করেছেন। বাংলাদেশের জান, বাংলাদেশের প্রাণ সাকিব আল হাসান সবাই জানেন, সবাই চেনেন। তার বোলিং ফিগারটা যদি দেখেন, উনি বাংলাদেশের এখন পর্যন্ত নিউজিল্যান্ডের বিপক্ষে নিউজিল্যান্ডের মাটিতেই বেস্ট বোলিং ফিগারের অধিকারী। 33 রানে তিনি 4টি উইকেট পেয়েছিলেন 2010 সালের 11ই ফেব্রুয়ারি, এবং সেটি অবশ্য ক্রাইস্ট চার্চের উইকেটে। অর্থাৎ ক্রাইস্ট চার্চের উইকেট, যে উইকেটে আমরা দেখেছি যে সৌরভ গাঙ্গুলির নেতৃত্বে ভারত যখন খেলেছিল সেখানে তারা কিন্তু 108 রানে অল আউট হয়ে গিয়েছিল, এবং তাদের প্রতিপক্ষ নিউজিল্যান্ড আবার পরবর্তীতে 98 রানে অল আউট হয়ে গিয়ে ওই ম্যাচটি কিন্তু হেরে যায়। এরকম একটি ইতিহাস কিন্তু রয়েছে। সাকিব আল হাসান আবার হ্যামিল্টনেও সেই একই ধরনের কারুকাজ দেখিয়ে বোলিংয়ে এবছরের বিশ্বকাপে যে ম্যাচটিতে ওই মাহমুদুল্লাহ রিয়াজ সেঞ্চুরি করেছিলেন, সেই ম্যাচে কিন্তু 55 রানে 4 উইকেট নিয়েছিলেন এই সাকিব আল হাসান, বাংলাদেশ দলের অলরাউন্ডার। এরপরে আমরা দেখতে পাচ্ছি যে ইনজুরি আক্রান্ত একজন বোলার, খুব ভালো ফর্মে ছিলেন, আমরা বিপিএল এ তার কাছ থেকে খুব দারুণ দারুণ বোলিং করেছেন সেই শফিউল ইসলাম, খুলনা টাইটান্সের হয়ে খেলেছিলেন। তিনি নেপিয়ারে কিন্তু 2010 সালে 5ই ফেব্রুয়ারি চমৎকার বোলিং করেছিলেন এই নিউজিল্যান্ডের বিপক্ষে। 68 রানে তিনি 4 উইকেট পেয়েছিলেন। এরপরে আমরা আরো একবার যেতে যাচ্ছি সেই শফিউলের বোলিং কারিশমায়, কারণ হচ্ছে গিয়ে তিনি আরো একবার ভালো বোলিং করেছিলেন, সেটিও কিন্তু ওই বেস্ট বোলিং ফিগারের তালিকায় জায়গা করে নিয়েছে। ডুনেডিনে তিনি এই কাজটি করেছিলেন। 3 উইকেট পেয়েছিলেন 49 রানে 8ই ফেব্রুয়ারি 2010 সালে, অর্থাৎ আজ থেকে 6 বছর আগে। নিউজিল্যান্ড সফরে বাংলাদেশের বোলাররা যে অসফল সেটা কিন্তু পুরোপুরি মুছে যাচ্ছে এই পরিসংখ্যানে। আমরা এর পরের বেস্ট ফিগারটা দেখতে চাই, কোন বোলার আসলে ভালো বোলিং করেছেন। আবারও চলে আসছে সাকিব আল হাসানের নাম। একটু আগে আমি আপনাদের বলছিলাম সাকিব আল হাসান অকল্যান্ডের মাটিতে আসলে খেলেছিলেন, এই বোলিং ফিগারটি গড়েছিলেন। 3 উইকেট পেয়েছিলেন 56 রানে। এটা হচ্ছে গিয়ে একেবারে সেই ক্যারিয়ারের শুরুর দিকের কথা, 26শে ডিসেম্বর 2007। এরপরে আরেকজন বোলারের কথা অবশ্য বলতেই হচ্ছে, পেস সহায়ক উইকেট, পেস বান্ধব উইকেট আমরা জানি নিউজিল্যান্ডের উইকেটগুলো, এবং সেখানে যদি আমরা দেখি তাহলে এই রুবেল হোসেন ডুনেডিনের সেই 6 বছর আগে অর্থাৎ 8ই ফেব্রুয়ারি 2টি উইকেট পেয়েছিলেন, 68 রানে। রানটা একটু বেশি দিয়ে দিয়েছিলেন, কিন্তু তারপরও এটা অনেকটা বেস্ট বোলিং ফিগারের তালিকায় এখন যারা দলে রয়েছেন তাদের মধ্যে কিন্তু এটি অন্যতম। তো এই ছিল মোটামুটি আমার কাছে এখন পর্যন্ত যারা দলে রয়েছেন, অর্থাৎ বাংলাদেশ দলে এখন যারা খেলছেন কিংবা নিউজিল্যান্ড সফরে যারা গিয়েছেন, বা শফিউল হয়তো ইনজুরিতে আছেন, শফিউল হয়তো ইনজুরি থেকে সেরে উঠে গেলেও যেতে পারেন। এছাড়া মুস্তাফিজও রয়েছেন, তাদের কাছ থেকেও আমরা ভালো কিছু আশা করতেই পারি। মিরাজ রয়েছেন, শুভাশিস রায়ের কথাও এর আগে আমরা বলেছি, লেগ স্পিনার হিসেবে তানভীর হায়দার রয়েছেন, যে কেউই আসলে জ্বলে উঠতে পারেন। তবে অতীত ইতিহাস যেটি বলে সেই পরিসংখ্যানের হিসেবে আমরা কিছু পরিসংখ্যান আপনাদের সামনে দর্শক উপস্থাপন করার চেষ্টা করেছি। তবে এর বাইরে গিয়েও যে কেউই কিন্তু বাংলাদেশ দলের হয়ে এই নিউজিল্যান্ডকে চেপে ধরতে প্রস্তুত আছে, কারণ বাংলাদেশ দল এখন শুধুমাত্র দেশের মাটিতেই ভালো খেলে না, দেশের বাইরেও ভালো খেলার জন্য মুখেই আছে। সেটি হয়তো প্রমাণ করার জন্য এই নিউজিল্যান্ড সফরটা তারা একটা মুখ্য ভূমিকা হিসাবে নিয়ে নিয়েছে, এবং মুখ্য কি বলা যায় যে পরীক্ষা হিসেবে নিয়ে নিয়েছে। সেটি এখন বাস্তবায়ন সময়ের অপেক্ষা।